বাংলাদেশ সম্পর্কে আমাদের যে মানে এখনো পর্যন্ত যে তথ্যগুলো বেরিয়ে আসছে তাতে কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার সত্য, বাংলাদেশে -2 ফর্মুলা, অর্থাৎ বাংলাদেশে জনগণের দ্বারা নির্বাচিত -2 যে ফর্মুলাটা, জনগণের দ্বারা নির্বাচিত কোনো পলিটিক্যাল পার্টিকেই রাখা যাবে না। সেই ফর্মুলাতে প্রথম টার্গেটটাই হয়েছিল আওয়ামী লীগ এবং তার নেত্রী, যার বিরুদ্ধে 19 বার আত্মঘাতী হামলা হয়েছে, তাকে মেরে ফেলার, তার পিতাকেও মেরে ফেলা হয়েছিল সপরিবার। তিনি ভারতে আশ্রয় নিয়ে বহুদিন ছিলেন, তাকে টার্গেট। দ্বিতীয় হচ্ছে বিএনপি, তারাও কিন্তু এই মৌলবাদীদের টার্গেট। আজকে একটা সরকার, যে সরকার ইউনিসের নেতৃত্বে বেআইনি একটি সরকার, তত্ত্বাবধায়ক সরকার বলা হয়, সেই সরকার কতটা মৌলবাদীদের তোষণকারী, যে এই মানে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার পরে বাংলাদেশ কিন্তু বিকামিং আ পাকিস্তানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, আজকে বাংলাদেশে মৌলবাদীরা তাদের একটি পছন্দের সরকার বা বকলমে মৌলবাদীদের সরকার তৈরি করতে গিয়ে তার ব্লুপ্রিন্টটা তৈরি করে একটা পলিটিক্যাল প্রজেকশন তৈরি করেছে ইসলামিক ক্যালিফাট গঠনের। যে ইসলামিক ক্যালিফাট গঠনের পথে বাধা যারা যারা ছিল একে একে তাদেরকে তাড়ানো হচ্ছে। দেখুন, প্রথমে হাসিনার বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো, তার বাবার স্মৃতি বিজড়িত সবকিছু মুক্তিযুদ্ধের ধ্বংস করে দেওয়া হলো, তারপরে তার দলটা নিষিদ্ধ হলো, তারপরে তিনি ওখানে কিন্তু রিজাইন দিয়ে উনি আসেননি, অর্থাৎ তিনি এখনো ওখানকার প্রধানমন্ত্রী, তিনি ভারতে পলিটিক্যাল আশ্রয় নিয়ে আছেন। সেখানেও তার কোনো স্টেটমেন্ট বাংলাদেশে কোনো পত্রিকা প্রকাশ করতে পারবে না, ইলেকট্রনিক মিডিয়া দেখাতে পারবে না বলে অর্ডার ইস্যু করলো। তারপরে তাকে ফাঁসির আদেশ। এই যে বেআইনি একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে, বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে মৌলবাদীদের ক্রিয়নক পুতুল হয়ে এই আমাদের নোবেল লরিয়েট মহাশয় সুৎখোর মহাজন, এই সুৎখোর মহাজন যে কায়দায় আজকে রায়টা দিলেন একতরফা ভাবে, যেই রায়ের আপাতমস্তক জামায়াতি ইসলামিক গোষ্ঠীর পুরো মদত রয়েছে এবং তাদের ইচ্ছারই প্রতিফলন আজকে প্রহসন বিচারের নামে, সেই প্রহসন কিন্তু একদম জাস্ট স্ক্রিপ্টেড, তৈরি করাই ছিল। আপনি যদি বিচার ব্যবস্থাটা দেখেন, বিচারের রায়টা ছিল মুখস্থ করা রায়, কেউ লিখে দিয়েছে স্ক্রিপ্টটা। এবং আপনি আরেকটা জিনিস দেখুন, রায়টা দিয়েছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল নামে নাকি একটি কোর্ট গঠন করে, যেটা তৈরি করা হয়েছিল যুদ্ধ অপরাধীদের খতম করতে, শাস্তি দিতে 1973 সালে বঙ্গবন্ধুর সময়। ওই কোর্ট এইভাবে বিচার করার জায়গাতেই নেই। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে ওই কোর্ট এভাবে কাউকে শাস্তি, ফাঁসির আদেশ দিতে পারে না। আপনি যদি ওই কোর্টের ইয়েটা দেখেন, যে 1973-এ সেই কোর্ট যখন তৈরি হয়, তখন ফরেন ট্রাইব্যুনালে যে এই রাজাকাররা, পাকিস্তানের মদতপুষ্ট রাজাকারদের বিরুদ্ধে একাধিক হচ্ছে, ট্রায়াল হচ্ছে, তখন ওখানে অনুচ্ছেদ 11(4)-এ পরিষ্কার বলা আছে, এই ট্রাইব্যুনাল গঠন করার জন্য যাবতীয় প্রক্রিয়া এবং কারা বিচারপতি হবেন, কারা রায়ের সপক্ষে বিপক্ষে বলবেন, সবটা ওখানে লেখা আছে। সেই একটা পদ্ধতিও ফলো করা হয়নি। এটা আমার কথা নয়। এই ফাঁসি, বেআইনি ভাবে ফাঁসি ঘোষণা একটা দেশের প্রধানমন্ত্রী, যে এখনো রিজাইন দিয়ে আসেনি, বাংলাদেশের সংবিধান অনুযায়ী সে এখনো ওখানকার প্রধানমন্ত্রী, সে এখানে ক্যাবিনেট চালাচ্ছে, সে গভর্নমেন্ট ইন এক্সাইল অবস্থায় ভারতে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তার যে বিচারের নামে প্রহসন করা হয়েছে, তাকে বেআইনিভাবে ফাঁসিতে ঝুলানোর আদেশ দেওয়া হয়েছে, সম্পূর্ণ বেআইনি যেটা, সেখানে আন্তর্জাতিক আইনকে ভায়োলেট করা হয়েছে। সেটা আমার কথা শুধু নয়, আজকে কিন্তু মানে ইউনাইটেড নেশন স্টেটমেন্ট দিয়েছে, বেআইনি প্রতিক্রিয়া দিয়েছে। শুধু তাই নয়, হিউম্যান রাইটস কমিশনের মতন সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা সংস্থা সারা পৃথিবী জুড়ে তারা একের পর এক স্টেটমেন্ট দিয়ে বলছে যে এই রায়টা বিচারের নামে প্রহসনে পরিণত হয়েছে। ইউনিসের এক এবং অনলি এজেন্ডা, সেখানে যত তাড়াতাড়ি ইসলামিক একটা স্টেট গঠন, শরিয়ত বিধি চালু করা,
যেটা 57টার মধ্যে একাধিক মানে সবগুলো মুসলিম কান্ট্রিতে বিরাজমান। এখন বাংলাদেশে যে বঙ্গবন্ধু লড়াই, বাংলাদেশে ভারতের মদতে যে স্বাধীনতা, দীর্ঘ লালায়িত স্বাধীনতা, রাজাকারদের বিরুদ্ধে ইসলামিক মৌলবাদীদের একের পর এক ধ্বংস, হাসিনার নেতৃত্বে ইসলামিক যে ক্যালিফাট গঠনের পথে যে বাধা, তিনি সেই জায়গাগুলোকে কিন্তু নির্মূল করার জায়গায় নেমেছে। আমি বলছি না হাসিনার সময় গণতন্ত্র খুব হতো, বিচার সেই সময় ভোটের নামে প্রহসনটা হতো, কিন্তু তারপরেও হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা চরম উচ্চতা পেয়েছিল, হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটা স্থিতাবস্থা পেয়েছিল, হাসিনার নেতৃত্বে এই মৌলবাদী গোষ্ঠী এমন ভাবে কর্নার্ড হয়ে গেছিল যে এই কেয়ারটেকিং সরকার ক্ষমতায় আসার ঠিক আগে পরে আপনি দেখুন তথ্যগুলো, যে ঠিক আগে যখন সেনাপ্রধান বাংলাদেশ থেকে হাসিনা বিদায় হলো, সেনাপ্রধান দায়িত্ব নিলেন, একে একে মুসলিম জনতা বাংলাদেশ, জেএমজেবি 28 জন জঙ্গিকে, জেএমজিবির আরেকটা সংস্থা 18 জনকে, হরকাতুল জিহাদ 22 জনকে, শাহাদাত ই আল হিকমা 12 জনকে, ইয়বুত তাহিরের মতন জঙ্গি গোষ্ঠীর 22 জনকে, আল হিকমার 12 জনকে, আসিফ রেজা কমান্ডো ফোর্সের 5 জনকে, আনসারুল্লাহ বাংলার টিমের 18 জনকে, ইয়বুত তাহিদের 15 জনকে, লস্করে তৈবার 4 জন, জৈসে মোহাম্মদের 12 জন, মোট 174 জন কুখ্যাত জঙ্গি যেটা হাসিনা জেলে পুড়েছিল তাদেরকে ছেড়ে দিয়েছিল। এদের কাউকেই সেনা বা আমাদের এই তথাকথিত বেআইনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইউনিস ছাড়েনি সোনার বাংলা গঠন করতে, তাদের ছেড়েই ছিল। ওখানে অস্থিরতা তৈরি করবে, হিন্দুদের মারবে, নির্বিচারে হিন্দু কতল হবে, নির্বিচারে বিএনপি বা আওয়ামী লীগের গণতন্ত্রপ্রিয় রাজনৈতিক কর্মীদের হত্যা করা হবে, এবং ভারতবর্ষে ঢুকে ব্যাপক নাশকতা তৈরি করবে, একটা শ্যাডো ওয়ার তৈরি করবে ভারতবর্ষের বিরুদ্ধে, কারণ ওরা সরাসরি ভারতবর্ষের সাথে যুদ্ধে পারবে না, ওরা জানে। এই শ্যাডো ওয়ারটা করার জন্যই ওরা ডিপ স্টেট এবং পাকিস্তানের মদতে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে। আমি আপনাকে বলে যাচ্ছি যে ওরা ওরা এখন দাবি করছে অ্যাজ ইউজুয়াল, যেটা দাবি করার, যে বারবার চিঠি দেবে ভারতকে, হাসিনাকে ব্যাক করাও। আমি আপনাকে বলছি 2013 কিংবা তার অ্যামেন্ডমেন্ট 2016 যে প্রত্যর্পণ চুক্তি ভারতের সাথে বাংলাদেশের, সেখানে স্পষ্ট লেখা আছে রাজনৈতিক চরিত্র যদি থাকে অপরাধের তাহলে ভারত প্রত্যর্পণ করতে বাধ্য নয়, প্রথম। দ্বিতীয়, যদি ওরা কিন্তু দ্বিতীয় হচ্ছে স্থায়ী সরকার জনগণের দ্বারা নির্বাচিত হলেই সেই প্রত্যর্পণটা কার্যকর হবে। ওখানে এখন স্থায়ী কোনো সরকার নেই, বেআইনি সরকার গায়ের জোরে বসে আছে, সংবিধান পাল্টে ওখানে রাষ্ট্রপতি হতে চাইছেন এই ইউনিস, আর ঘুরপথে জামাতদের মৌলবাদীদের একটা সরকার যে কোনো মূল্যে নিজের মতন করে ভোট করিয়ে আগামী বছর বসাতে চাইছে। এটা তৃতীয়। প্রত্যাবর্তনের আরেকটা যে বড় দিক, আমি আপনাকে একদম ক্লজ ধরে বলছি, যে এখানে চুক্তির যদি এই যে ভারতের সাথে যে প্রত্যাবর্তনটা, ওরা বলছে প্রত্যাবর্তন চুক্তি আছে আমাদের দিতে হবে, আমি আপনাকে বলছি এই প্রত্যাবর্তন চুক্তি 6 নম্বর ধারা, একটু আগে বললাম রাজনৈতিক যদি হয়ে থাকে অপরাধটা ভারত দিতে বাধ্য নয়, ওখানে বলাই আছে। এবং পাকিস্তান বাংলাদেশও যদি ভারতের কোনো অপরাধীকে ধরে যদি রাজনৈতিক হয় তাহলে আমরা পারবো না। যেমন জীবন সিংহ ওখানে আছে, আলফা নেতা, লঘু করে দেওয়া হয়েছে তার এটা ইউনিস, ভারত বিরোধী আলফা নেতা যারা বসে আছে তাদের সমস্ত চার্জশিট গুলো উইথড্র করে দেওয়া হয়েছে একটার পর একটা। দ্বিতীয়, 8 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার লেখা আছে, যদি কোনো দেশ মনে করে, ভারত বা পাকিস্তান বাংলাদেশ, যে তাদের দেশে অন্য দেশের কোনো অপরাধী যারা আশ্রয় নিয়েছে পলিটিক্যাল, তাদের নেওয়াই হচ্ছে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে, সৎ নয় উদ্দেশ্যটা, যে ক্ষেত্রে হাসিনাকে তারা নিচ্ছে অসৎ উদ্দেশ্যে বেআইনি ভাবে তাকে মেরে ফেলতে, তার অস্তিত্বকে বিলোপ করে বাংলাদেশে যাতে আর কোনোদিনও হাসিনার কোনো স্মৃতি না থাকে, তাই তো তারই অঙ্গ। তাহলে ভারত কিন্তু দিতে বাধ্য নয়। তাহলে 3টে অ্যাসপেক্টে ভারত কিন্তু হাসিনাকে দেবে না, আইন তাই বলছে। ভারত তার গাজোয়ারি করেনি, ভারত চায় তার প্রতিবেশীর সাথে সহাবস্থান, বিশেষ করে ভারত আর বাংলাদেশের 4,500-এর উপরে যে বর্ডার, সেটা পৃথিবীর দীর্ঘতম বর্ডারের একটা। ফলে এখানে ভারতের স্থিতাবস্থাটাও নির্ভর করে প্রতিবেশী স্থিতাবস্থার উপরে, বা ঠিক উল্টোটাও তাই। ফলে ভারত আগামীতে এই অচলাবস্থা চললে 72-এর মতন হয়তো ভারত ওখানে সেনার কারবাই করবে,
সেনা অভিযানও করতে বাধ্য হবে, কারণ আমাদের বাঁচতে হবে। যদি মানে পাড়ায় আগুন লাগে, দেওলটিটাও রক্ষা পায় না, মন্দিরটাও রক্ষা পায় না, ফলে এখন আমার প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, ফলে আমাকে ব্যবস্থা নিতে হবে। তাহলে কি বাংলাদেশ নতুন পাকিস্তান হচ্ছে? বিকামিং পাকিস্তান। বাংলাদেশ তো পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আজকে যে কটা বাকি আছে তার 16 কলা পূর্ণ হওয়ার চেষ্টা চালানো হচ্ছে। আজকে আপনি ভাবুন, এই কুখ্যাত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান নাসিমউদ্দিন রহমানি মুক্তি পেয়েছে এই সরকার আসার পরে। আনসারুল্লাহ গোষ্ঠী সরাসরি যেসব আল কায়দা জঙ্গির সাথে যুক্ত ছিল তাদের একে একে ছেড়ে দেওয়া হয়েছে। রাজীব হায়দার নামক মুক্তমনা যাকে হত্যা করা হয়েছিল, তাদের সাথে যুক্ত আনসারুল্লাহ বাংলা টিমের একাধিক আনসারুল ইসলাম থেকে শুরু করে আল কায়দার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে একাধিক গোষ্ঠীর বড় বড় মাথা, সবাইকে ছেড়ে দিচ্ছে। এরা কি বাংলাদেশ সোনার বাংলা করার জন্য ছাড়া হচ্ছে? আইসিসের পতাকা নিয়ে ঢাকার শহরের মধ্যে মিছিল হচ্ছে, সরকার ঘুমিয়ে আছে। অথচ সরকার কাকে খুঁজে পাচ্ছে না? হাসিনা নাকি মানব বিরোধী। আচ্ছা, আমি আপনাকে একটা প্রশ্ন করি, এই হাসিনা নাকি 3-4টে ধারায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। একটা নাকি মানে আমি একটু করে নিই যে তার বিরুদ্ধে নাকি সিরিয়াস করেছে, জঙ্গির মানে এবং বাংলাদেশে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তিনি একটা থ্রেট হয়ে দাঁড়িয়েছেন। যেসব ধারাগুলো তিনি দিয়েছেন আমি দেখছিলাম, যেই ধারাগুলোর মধ্যে একটা ভয়ানক ধারা যে হাসিনার উস্কানি দেওয়া হয়েছে, হত্যার নির্দেশ দিয়েছে, পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে। শুধু তাই নয়, যে 372 নম্বর ধারা অনুযায়ী সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা আছে। আমি একটু দেখছিলাম 583টি মামলা আছে, তার মধ্যে 324টি হত্যার মামলা। আবার উল্টো ট্রাইব্যুনালে 27টি মামলা ঝুলে আছে। এত মামলা যিনি দিলেন, তিনি ক্ষমতায় বসে থেকে কি অরাজকতা করে কত মানুষকে হত্যা করেছে, কত হিন্দু বাড়ি ধ্বংস করেছে, কত হিন্দুকে কুপিয়ে কাটা হয়েছে, কত মন্দির ধ্বংস হয়েছে বলুন। শুধু তাই নয়, ওখানে মুসলিমরাও মারা যাচ্ছে। এখন যে অরাজকতা, তাকে বলতে হচ্ছে শুট অ্যান্ড সাইট। হাসিনা তো তাই করেছিল, অরাজকতা থেকে বাংলাদেশকে মুক্ত করতে তথাকথিত ছাত্র আন্দোলনের নাম করে যে ডিপ স্টেটের মৌলবাদীদের একটা প্রজেক্টেড ফর্মুলা, তাকে আটকাতে যে হাসিনা শুট অ্যান্ড সাইটের অর্ডারটা দিয়েছিল, আজকে তো ইউনিসও সেটাই করছে। তফাৎটা হলো ইউনিস দুষ্টের পালন করে শিষ্টের দমন করছে, আর হাসিনা দুষ্টের দমন করে শিষ্টের পালন করতে চেয়েছিল। তফাৎটা তাই 10 লক্ষ রোহিঙ্গাকে মানবিক কারণে দেশে পুনর্বাসন দেওয়ার পরেও হাসিনাকে শুনতে হয় তিনি মানবতা বিরোধী। আর হাজার হাজার লোকের জীবন জীবিকাকে সর্বনাশ করে বাংলাদেশকে অন্ধকার যুগে ফিরিয়ে দিয়ে ইউনিসকে প্রকৃত দেশপ্রেমীর তকমা পেতে হয়।